সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজ আমরা ভীষণ সুন্দর একটা বিষয় নিয়ে এসেছি। যেমনটা প্রতিদিনই চেষ্টা থাকে একটা খুব ভালো বিষয়, একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলবো। আজকের যে বিষয়টা সেটা হলো যত্ন নিও। বলতে খুব সহজ কিন্তু করতে একটু সহজ নাও হতে পারে। দেখা যায় যে আমরা প্রচুর বলি যে নিজের যত্ন নেওয়া উচিত কিংবা অন্যের যত্ন নিতে আমরা চাই, কিন্তু এই যত্ন শব্দটার ভেতর যে আসলে কত রকম কিছু অন্তর্নিহিত আছে সেটা আসলে যত্ন যারা পায় বা করতে চায় তাদের কাজকর্মে নানান কিছুর মাধ্যমেই আসলে বোঝা যাওয়া যেতে পারে। যত্ন নিয়ে কথা হতে আমাদের সাথে দুজন ভীষণ বিশেষ বন্ধু এসেছেন, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন ভীষণ মিষ্টি পর্ণা দাস হিমাদ্রিতা, তিনি একজন সঙ্গীত শিল্পী, এসেছেন লেডিস ক্লাবে, অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। তার পাশে আছেন জাকিয়া নূর মতিন, তিনি একজন সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগে আছেন উনি, এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে। আপু অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের সাথে দুজন যে ভীষণ মিষ্টি বন্ধুরা এসেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তাদের কাছ থেকে তাদের জীবন নিয়ে কিছু শুনবো, তবে আপনারাও পিছিয়ে থাকবেন না, আপনাদের সাথেও আমরা গল্প করতে চাই। অবশ্যই স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতেই পারেন। আমরা একটু পর্ণা আপুর কাছে যদি আসি, দিদির কাছে এসে শুনতে চাই যে এই যে গানের সাথে আসাটা আসলে পারিবারিকভাবে নাকি নিজে থেকে আলাদা করে? একদমই পারিবারিকভাবে। আমার বাবা দাদা সবাই গানের সঙ্গে যুক্ত ছিলেন। ঘুম ভাঙতো গান শুনে। আমার বাবা হারমোনিয়াম বাজাতেন, গান করতেন, তবলা বাজাতেন এবং আমার দাদাও সেম ছিল, তো সেখান থেকেই আসলে হয়ে গেছে। বা তো সেই সকাল রিওয়াজ, সকাল থেকে শুনতে শুনতে নিজেও একসময় কখন রিওয়াজ করা শুরু করে দিলেন? না, এক সময় নয়, আমাকে তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি এভাবে বলবো যে একদম ছোটবেলা থেকেই সব সময়কার জন্য হারমোনিয়ামটা সাথেই থাকতো, মানে ওইটা একটা পড়ালেখার মতো বইয়ের সাথে যুক্ত রয়েছে আমার একটি হারমোনিয়াম। বাহ, তাহলে ছোটবেলা থেকে নানান প্রোগ্রামে নিশ্চয়ই যাওয়া হয়েছে, করা হয়েছে, তাই না? অনেক স্কুলে, হ্যাঁ স্কুলে গান করা হয়েছে, কলেজে গান করা হয়েছে, অনেক জায়গায়। বাহ, আরো শুনবো অবশ্যই। জাকিয়া আপুর কাছে এসে জানতে চাই যে শিক্ষকতাই করতে চেয়েছিলেন নাকি অন্য কোনো প্ল্যানিং ছিল? সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তবে ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম আর পড়ার প্রতি আমার একটা খুব নেশা ছিল। আপুর কাছে আরেকটু পরে আসছি, আমি একটু টেকনিক্যাল কারণে আমি আবার একটু পর্ণা আপুর কাছে আসছি এবং তার কাছে এসে আমার মনে হচ্ছে যে আজকে যেহেতু আমরা গান নিয়ে নানান কিছু শুনবো, শুরুতেই কি কোনো একটা গান শুনে নিতে পারি? একটা স্থায়ী একটা অন্তরা যদি শুনি কোনো একটা গানের। অবশ্যই প্রথমেই বলি যে যখন আমি খুব একটা ভালো কথা বলতে জানি না, কিন্তু যখন কেউ বলে গান গাইতে আমি খুব খুশি হয়ে যাই এবং অনুষ্ঠানে যখন গান করি তখন মনে হয় যেন দিনটাই খুব ভালো যায়। তো খুব পছন্দের একটি গান শোনাচ্ছি। আচ্ছা, শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমের জন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমের জন্য। এই জীবনের সকল আশা পূর্ণ করেছ তুমি, ভালোবাসায় শ্যামল করে মনের মরুভূমি। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমের জন্য। কি সুন্দর মিষ্টি একটা গান। এবং সাবিনা ইয়াসমিন কিংবা রুনা লায়লা, ওনাদের কণ্ঠের একটা সিমিলারিটিসও বলবো বা গানের প্যাটার্নের একটা সিমিলারিটিসের কারণে ভীষণ কোকিল একটা আওয়াজ কানের মধ্যে বাজে এবং চমৎকার একটা। এই গানগুলো কখনো পুরনো হবার নয় এবং যুগ যুগ ধরে আমরা শুনেছি, আমার মা বাবা শুনেছে, নানি দাদি সবাই শুনেছে এবং গানগুলো শুনলে এখনো মনে হয়, আমার কাছে মনে হয় এই গানগুলো যখন আমি করি তখন আমার মনে হয় যে আর কোনো প্র্যাকটিস লাগে না, সারেগামাটাও লাগে না। এই গানগুলো যতবার করব ততবারই আমাদের ভালো লাগে, গাইতে আরাম লাগে। বা চমৎকার। এবার তো জাকিয়া আপুর সাথে কথা বলতেই পারবো মনে হচ্ছে। এবার একটু আমি আপনার জার্নিটা নিয়ে যদি আসি। শিক্ষকতায় আসবো এরকম কোনো প্ল্যান ছিল না, তবে শিক্ষকদের ছোটবেলা থেকে অনুকরণ করতাম
তাদেরকে আমার এক ধরনের মানে আছে না যে মানুষ একটা মডেল হিসেবে তাকে ফলো করে, তো সেই বিষয়টা এবং ডেলিভারি অফ স্পিচ, প্রেজেন্টেশন সবকিছু আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। নিজে হয়তো এই প্রফেশনে আসবো এটা অনেক পরে ডিসিশন হয়েছে, কিন্তু এই তো এটাই আমার জার্নি। বাহ, চমৎকার। শিক্ষকতা আপু কত বছর হয়ে গেল? সেটা প্রায় 20 বছর। 20 বছর হয়ে গেছে, বাহ। তাহলে এখন তো আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়েছেন, আপনার লাইফের জার্নিতে কখনো ছোট ছোট বাচ্চাদের পড়ানো হয়েছে? হ্যাঁ, আমি শুরুই করেছিলাম স্কুল, যদিও ছোট বাচ্চা না, সেটা ছিল ক্লাস 9, 10 এই লেভেলে। সবচেয়ে দুষ্ট ছিল। তো এরপরে অবশ্য একটা ইংলিশ মিডিয়াম স্কুলে কিছুদিন ছিলাম, সেখানে ছোট ছোট বাচ্চাদের পড়ানো হয়েছে। এরপরে ইউনিভার্সিটিতে। অর্থাৎ সব লেভেলে। এই যে জনরাকে পড়িয়ে সবথেকে বেশি কমফর্ট জোন মনে করেন? আমার ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় যে আমার বয়সটা ওখানেই থেমে আছে। কারণ আমি যখন ক্লাসে যাই তখন তরুণ কিছু মুখ দেখি, ওরা হয়তো একসময় বের হয়ে যায় পড়াশোনা করে, তারপর নতুন আরও কিছু মুখ আসে, কিন্তু আমার সামনে এই মুখগুলো একই জায়গায় থেমে আছে। তো এই কারণে আমার কাছে নিজেকেও মনে হয় যে আমিও বোধহয় ওই বয়সটাতেই আছি, এই কারণে আমার খুব ভালো লাগে ওদের। বাহ, চমৎকার। এদিকে আমি বলি যে আপু যেহেতু মানে ইংরেজি বিভাগে পড়ান, মাঝে মাঝে গান কবিতা করা হয় কিনা? হ্যাঁ, গান করিনি, তবে আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আবৃত্তি চর্চার সাথে যুক্ত ছিলাম, এখনও আছি। এখন যদিও চর্চাটা খুব বেশি করা হয় না বা সেরকম কোনো প্ল্যাটফর্মেও আমি নাই, কিন্তু ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন একটা আবৃত্তি সংগঠনের সাথে ছিলাম, তো সেখানে থেকে আমি দীর্ঘদিন চর্চা করেছি। বা হাতে আছে কবিতা কোনো, যে কোনোটা শুনতে পারবো বা মুখস্থ আছে কিছু? হ্যাঁ আছে, আমি একটু চেষ্টা করতে পারি আর সাপোর্ট হিসেবে সামনে রাখতেও পারি। আচ্ছা ঠিক আছে, ততক্ষণে আবারও আমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারি যে আমাদের এই আয়োজন কিন্তু আপনারা দেখছেন আপনার টেলিভিশনের সাথে ফেসবুকে, আমাদের নেক্সাস লাইফস্টাইল পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশনে। এই পুরো আয়োজনটা 1 ঘন্টার একটা আয়োজন এবং এই ইফতারের পরবর্তী সময়টাতে আমি জানি যে অনেকেই অনেক ড্রেইনড হয়ে যান নানান কিছুর কারণে, কিন্তু আড্ডা দিতে এসে একেবারে মন ফুরফুরে হয়ে যাবে, সেটাই আসলে নিশ্চিত করছি কবিতা শুনে। আমি পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর কবিতাটি। একটু থিম বলে নেই যে এখানে সাম্রাজ্যবাদ বিরোধী বা ব্রিটিশ বিরোধী একটা চিন্তাভাবনা থেকে এই কবিতাটা লেখা। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, ওগো বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থধ্বনি উঠল ঘরে ঘরে, হেরো পথের পাশে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া তলে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরই কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে, ঘাটে গোপাঙ্গনা ডরে চলে খেয়া মাঝির তরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। বাহ, কি চমৎকার, খুবই খুবই সুন্দর। এবং এই অভ্যেসটা কি মাঝে মাঝে করা হয়? ঘরে আবৃত্তি করেন এমনিতে? হ্যাঁ, যখন মন ভালো থাকে না বা একটু অস্থিরতা কাজ করে
তখন আমি চেষ্টা করি আবৃত্তি করতে। বাহ, পর্ণা দিদির কাছে যদি আসি একটু জানতে চাই যে যত্নের বিষয়টা যেহেতু আজকে আছে, সব থেকে বেশি যত্নে রাখে কে? সবাই সবাই? হ্যাঁ, ছোটবেলা থেকে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছে। যত্ন বিষয়টা আসলে নিজের কাছে। আমি মনে করি যে মনটা যত সুন্দর থাকবে যত্নটা ততই বাড়ে। একদমই তাই। এবং সাথে বাবা মার যে যত্নের বিষয়টা, সেটার মতো যত্ন আসলে কোথাওই পাওয়া যায় না, বা একেবারে তুলনাহীন একটা বিষয়। আপনার জাকি আপুর বাড়িতে কে কে আছে? আমার হাজবেন্ড, আমার একটা ছেলে, এক মেয়ে। তাহলে এখন কি আপনি সব যত্ন করার দায়িত্বে আছেন, নাকি আপনারও যত্ন করার মানুষ হয়েছে ওরা এখন? না, আপাতত আমি সবার যত্নে নিয়োজিত, আর নিজের যত্নটা নিজেকেই করতে হয়। তো সেখান থেকে একটু আসি যে নিজের যত্নের জন্য আলাদা করে নিজের একটা মি টাইম বা নিজের মতো করে একটা আলাদা সময় বেছে নেওয়া আছে কিনা? না, সেটা অনেক সময়ই হয়ে ওঠে না, কিন্তু তারপরও চেষ্টাটা থাকে যে নিজেকে দেওয়ার মতো একটু সময় যেন। আর যত্ন বলতে তো আসলে দু ধরনের যত্ন, একটা হচ্ছে শারীরিক, আরেকটা মানে শারীরিক স্বাস্থ্য যেটা, সেটার যত্ন, আরেকটা হচ্ছে যে মেন্টাল হেলথ, হ্যাঁ, মানসিক স্বাস্থ্যের বিষয়টা। তো সেই শারীরিক যত্নটার ক্ষেত্রে যদি বলতে হয় যে একটু দিনের কিছুটা সময় বেছে নেওয়া, যেখানে আমি একটু এক্সারসাইজ করতে পারবো, একটু হাঁটাহাঁটি করতে পারবো, বা নিজের এখন আমি এই যে আছি, আমাকে একটু চেকআপের মধ্যে থাকতে হয়, মেডিকেল চেকআপের মধ্যে, যে ডায়াবেটিস, প্রেশার সব কিছু ঠিক আছে কিনা, সেটার জন্য একটু সময় বের করে নিতে হয়। অনেক সময়ই হয়ে ওঠে না, কিন্তু চেষ্টাটা থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে পর্ণা দিদির কোনো মর্নিং রিচুয়াল আছে, বা নিজের জন্য ওই যে মি টাইমে কি কি করা হয়? মি টাইম যদি বলি, এখন গান করাটা সব থেকে বেশি ভালো লাগে, শুনতে সব থেকে বেশি পছন্দ করি। যখনই সকালবেলা উঠবো তখন রেওয়াজটা ছাড়া মনে হয় যেন সকালটা শুরু হয় না। আচ্ছা, তাই রেওয়াজটা সব সময়কার জন্যই খুব পছন্দের, এবং সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে গানটা শুনি বেশি, গুড লিসেনার। মানুষের যে কোনো ধরনের যে কোনো গান আমি শুনতে পছন্দ করি, এবং রবীন্দ্রনাথের কবিতা আপু যেরকম করলো এত ভালো লাগলো, সেগুলো খুব পছন্দ করি। বাহ, এখন অনেকেই একটা প্রশ্ন আপনাকে করে কিনা আমি ঠিক জানি না, তবে আমি যেহেতু অনেক আগে থেকে রেডিওতে কাজ করতাম, তো আমাকে মানুষ জিজ্ঞেস করতো যে তুমি গলা ভালো রাখতে কিছু করো কিনা। তো তেমন করে দিদির কাছেও জিজ্ঞেস করি যে আপনি কি গলা ভালো রাখতে কিছু করেন? সত্যি আমি আসলে কিছুই করি না। আমার পরিবার থেকে একটা শিক্ষা পেয়েছি আমি, সেটা হচ্ছে যে গলা ভালো রাখতে আসলে রেওয়াজটা সব থেকে বেশি জরুরি। শুধু প্র্যাকটিসটা যদি হয় না, তাহলে ওই গলাটা এমনি তৈরি হয়ে যায়, কিচ্ছু করতে হয় না। আচ্ছা, মানে ওই রেওয়াজের অভ্যেসটাই আসলে গলার যত্ন, তাই না? ছেলেদের আবার একটা সময় আছে যে তাদেরকে একটা সময় গান গাওয়া যায় না নাকি, ওই টিনেজের সময়টাতে। তারপর মেয়েদের অবশ্যই এরকম কোনো বিরতি প্রয়োজন হয় না, তাই না? তো মেয়েদের গলা একই রকম থাকে? একই রকম থাকে, কিন্তু হ্যাঁ, টিনেজ বিষয়টা মেয়েদেরও রয়েছে। আমাদের প্রত্যেকটা সময় কিন্তু টোনটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, চেঞ্জ বলতে এটা বলবো যে ছেলে মেয়ে উভয়, এটা শুধু ছেলে যে সেটা নয়, মেয়েদেরও হয়। সেই টিনেজের যে ব্যাপারটা থাকে, সেই সময় ভয়েসটা যখন চেঞ্জ হয় আমাদের, সেই সময় কি কিছুদিন বন্ধ থাকতে হয়? না, সেরকম কিছুই থাকতে হয় না। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার কখনো সেটা ফিল হয়নি, কারণ আমি যখন ছোটবেলা থেকে গান করতাম, একদম তখন আমি ক্লাস 5 বা 4-এ পড়ি, তখনই আমি যখন হারমোনিয়াম দিয়ে গান করতাম, শুধু হারমোনিয়াম আর তবলা দিয়ে, তখন আমাকে শুনতে হতো যে আমি বড় মানুষের মতো গান করছি। মানে ছোটবেলা থেকে পিচটা বেশ ম্যাচিউর, মানে একদম ম্যাচিউর ছিল। ছোট ছিলাম বটে, তবে ভয়েস ছিল খুব ম্যাচুরিটি আগে এসেছে। আরো একটু শুনবো অবশ্যই, আরো অনেক গল্প শুনবো, আপনাদের কাছ থেকেও শুনতে চাই। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।
যত্ন চাবার মানুষের আসলে অভাব নেই, কিন্তু যত্ন করবার মানুষের আসলে যার পর নাই ভীষণ অভাব হয়ে যায় মাঝে মাঝে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি কি যত্ন করার মানুষটা নাকি যত্ন নেবার মানুষটা, সেই গল্পগুলোই আজকে লেডিস ক্লাবে আমরা করছি। আপনাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন একেবারে সরাসরি লাইভে। এবং সকল বন্ধুদের, সকল নারী বন্ধুদের আমি বলবো যে আপনারা অবশ্যই চলে আসবেন। সাথে আমাদের ফেসবুকে লাইভ যাচ্ছে, ইউটিউবে লাইভ যাচ্ছে, সেটার মন্তব্য বক্সে অবশ্যই নিজের মন্তব্যটা লিখেও রেখে দিতে পারেন, সেখান থেকে আমরা পড়ে নেব অবশ্যই। এবার একটু যদি জাকি আপুর কাছে আসি এবং একটু জানতে চাই যে নিজের যত্ন তো আলাদা করে কিছু করা হচ্ছে না, তবে পরিবারে আসলে আমি জানতে চাই যে ওনার সাথে, পরিবারের সাথে এবং কাজের সাথে এই ব্যালেন্সটা আসলে কিভাবে করা হচ্ছে? হ্যাঁ, এটা অনেক সময় খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, যে তারপরও আমি যেহেতু শিক্ষকতায় আছি, কিছু কিছু ফ্লেক্সিবিলিটি আমার কাজের ক্ষেত্রে আছে। যেমন আমি আমার ক্লাস টাইমগুলো আমার পছন্দ মতো আমি সিলেক্ট করতে পারি। আমার একটা রিকোয়ারমেন্ট থাকে এবং সেই অনুযায়ী আমার ক্লাস টাইমগুলো দেয়া হয়, এবং আমি ক্লাসটা শেষ করে যেন আমার ছেলে বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করা, তারপর বাসায় নিয়ে যাওয়া, ওই সময়টার মধ্যে একটা ব্যালেন্স করতে পারি। এবং আমাকে ওই যে 9টা 5টা যে অফিস আওয়ার, ওটা মেনটেন করতে হয় না। তো সেই কারণে আমি বলবো যে এই জায়গাটায় আমি কিছুটা সুবিধা পেয়ে থাকি। কিন্তু তারপরও যেটা হচ্ছে যে অফিসের মধ্যেই কিন্তু শিক্ষকদের সব কাজ শেষ হয়ে যায় না, বাসায়ও আমাদের অনেক কাজ থাকে। যেমন আমাদের পড়াশোনা করতে হয়, প্রতিটা ক্লাসের আগে আমাকে প্রিপেয়ার্ড হতে হয়, কপি চেকিংয়ের ব্যাপার আছে, সেগুলো আমার দেখা যায় বাসায় আসলেও আমি সেই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে পর্ণা আপুর কাছে যদি আসি, আপনার কাছে এসে আমি শুনতে চাই যে এই যে সম্পর্কের বিষয়টাও চলে আসে, যখন আমরা যত্ন আশা করি তখন কিন্তু সম্পর্কের যত্নের বিষয়টাও এসে পড়ে। তো সম্পর্কের যত্ন নেওয়াটা কতটুকু দরকারি এবং সেই যত্নটা আপনার কাছে কি? অবশ্যই জরুরি, কারণ আমরা মানুষ, দিন শেষে যত্নটা তো চলেই আসে। এবং যত্নটা আমার কাছে মনে হয়, বা মানুষের যত্নটা একজন আরেকজনের প্রতি যত্ন নেওয়াটা আমার কাছে মনে হয় একটা গাছের মতো। একটা গাছ যখন আমরা পালা শুরু করি, তখন সেটাতে যতক্ষণ আমরা পানি দেব বা যত্ন করব ততক্ষণ কিন্তু সেটা সতেজ থাকবে এবং বড় হবে, আমাদেরকে ফল দেবে, ফুল দেবে। ঠিক তেমনই আমাদের জীবনটা, আমরা যত একজন আরেকজনকে যত্ন করব আমরা বেঁচে থাকব এবং খুব ভালোভাবে সুন্দর করে বাঁচব। একদম। তো সেই ক্ষেত্রে বাড়িতে ওই যে সবাই তো যত্ন নেয় বলছেন, তো সেই ক্ষেত্রে আলাদা রকম করে আপনিও যে যত্ন করছেন এই বিষয়টার জন্য কোনো আলাদা রকম জেস্টার করা হয় কিনা, যে এরকম কারোর জন্য কিছু নেওয়া হয় না? আমি কারোর যত্ন নিই না, আমার যত্ন সবাই নেয়, এরকম বিষয়টা। এটা খুব লাকি। হ্যাঁ হ্যাঁ, এটা খুব কম ক্ষেত্রেই হয় যে আসলে আমি কাউকে যত্ন করব না, কিন্তু তারপরে সবাই করে যাচ্ছে, তো করেই যাচ্ছে একদম নিঃস্বার্থভাবে। হ্যাঁ, এটা হয় যে আমি ড্রেস, সবসময় তো অনুষ্ঠান থাকে, প্রোগ্রামে যাই, রেকর্ডিং থাকে, লাইভ থাকে, তো এক একটা ড্রেস আপ পরি, এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। সেগুলো সব বাসায় মা বোন আছে, সবাই বসে বসে গোছাবে। এটাকে হয়তো ভালো একটা ব্যাপার। আমারও, আমি প্রচুর অগোছালো, তো আমার মাই গুছাতে থাকে, কিন্তু এই যে আরেকজন মা বলছে আমার ছেলেরাও তো একই কাজ করে। এবং আসলে মায়েরা বোধহয় এরকমই হয় না? আসলেই তাই। এবং আমি বলি যে একটু বিরক্ত হয়ে যান না, ঘরে এত অগোছালো, তো সারাক্ষণ এত গুছাতে হচ্ছে, কাজ করে এসে বাড়িতে গিয়ে এত যত্ন নিতে ভালো লাগে? হ্যাঁ, সেটা তো একটা স্ট্রেস যাই। তবে আরেকটা বিষয় হচ্ছে যত্ন বিষয়টা, যে শুধুমাত্র গোছানো থাকলো বা সবাইকে আমি খাবার সার্ভ করছি, ডিনার টেবিলে ডিনারটা ঠিক মতো দিচ্ছি, এরকম না। এটা অনেক সময় দেখা যায় যে আমি একটা উবার ডাকবো, আমি খুব ব্যস্ত, আমি অফিসে যাব, হয়তো আমার ছেলেকে বললাম যে আমাকে একটু উবারটা ডেকে দাও, সে ডেকে দিল। এটাও কিন্তু এক ধরনের যত্ন, যদিও আমি যদি ওইভাবে ডেফিনিশন দিতে যাই তাহলে এটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি না। বা হয়তো আমার হাজবেন্ড, তো অফিস থেকে হয়তো আমার হাজবেন্ড ফোন করে বলল যে তুমি কি এটা করেছো বা ওটা করেছো, তোমার ওখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তুমি কি গিয়েছো, তো এটাও কিন্তু এক ধরনের যত্ন।
তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে এই যত্নটা আসলে একজন পারস্পরিক ডিপেন্ডেন্সির একটা ব্যাপার। হ্যাঁ, আমি একচেটিয়া যত্ন করে যাব আর অন্য দিক থেকে যদি কোনো রেসপন্স না আসে তাহলে কিন্তু এই যত্নটা আমি স্থায়ীভাবে বছরের পর বছর ধরে কিন্তু আমি কন্টিনিউ করতে পারতাম না। আচ্ছা, এবং ওই যে সম্পর্কের যত্নের বিষয়টা আসলাম যেহেতু আপনার কাছে আসি, সম্পর্কের যত্ন মানে আপনার কাছে কি, মানে কোন ধরনের অভ্যেসগুলো রাখা উচিত বা কোন ধরনের ফর্মালিটিগুলো যতই আমরা অগুরুত্ব দিয়ে থাকি না কেন একটু দেওয়া উচিত, যে না এই কাজগুলো এই ফর্মালিটিগুলো একটা সম্পর্কে রাখা উচিত? না, অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে ওই যে আমি একটু আগে যেটা বললাম যে এটা হচ্ছে একটা লেনদেনের বিষয়। লেনদেন কথাটা হয়তো অতটা ভালো শোনাচ্ছে না হয়তো, কিন্তু তারপরও বিষয়টা কিন্তু লেনদেনের, লেনদেনের, হ্যাঁ, পারস্পরিক নির্ভরশীলতার একটা ব্যাপার আছে। আমি আমার একজন বন্ধুকে রেগুলার আমি তার খোঁজ খবর নিচ্ছি, তার সাথে যোগাযোগ করছি, ফোনে কেমন আছে, কিভাবে চলছে নিচ্ছি, এবং সে দিনের পর দিন হয়তো তার স্বভাবটাই এরকম যে সে কোনো যোগাযোগ করছে না, বা আমি ফোন করলে সে এমন না যে বিরক্ত হচ্ছে, কিন্তু সে নিজে থেকে কাজটা করছে না। তো একটা সময় গিয়ে কিন্তু আমার ওই তাগিদটা থাকবে না যে আমি তার খোঁজ নেই বা তার সাথে যোগাযোগ রাখি বা এরকম। হ্যাঁ, তো প্রতিটা ক্ষেত্রেই উনি যেমন গাছের কথা বললেন যে আমি গাছটার যত্ন নিলাম, আমি তাকে প্রতিদিন পানি দিলাম, কিন্তু দেখলাম যে ওখানে কোনো ফুল আসছে না, কোনো ফল হচ্ছে না, পাতাগুলো ঝরে যাচ্ছে, একটা সময় গিয়ে কিন্তু আমিও আগ্রহ হারিয়ে ফেলবো। তো বিষয়টা হচ্ছে এরকমই যে যত্নটা আমি যখন কিছু দিচ্ছি তখন তার বদলে আমিও কিন্তু কিছু পেতে চাই। হ্যাঁ, এবং বলে কয়ে না, একটু মানসিক একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে আমি আসলে এত এফর্ট দিচ্ছি, তো খানিকটা হয়তো আমিও চাই ফেরত। এটা খুব একটু আমার কাছে অযাচিতও লাগে না, এইটুকু আশা থাকা খারাপ না, তাই না? এক্স্যাক্টলি। তা যত্নের কথায় আরো আসবো, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটা গান শুনতে পারি, তাই না? একটু মাঝে মাঝে গান শুনবো আজকে, যেহেতু গানের মানুষ আছে, একটা গান শুনি। কি গান শুনবো? খুবই পছন্দের গান বলবো এবং খুব গাইতে ইচ্ছে করছে, একটি নজরুল গীতে। বাহ, শুনি। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারে তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি, খুঁজি তারে আমি, খুঁজি তারে আমি আপনার। বাহ, কি চমৎকার! যত্ন নিয়ে গানও কিন্তু গাইতে হয়, তাই না? গানেও অনেক যত্ন লাগে। গানে তো যত্ন থাকতেই হবে, তা না হলে গান আমাকে ছেড়ে চলে যাবে। একদম। তাহলে যত্ন না থাকলে ছেড়ে চলে যায়, এই কথাটাও সত্যি। কিন্তু এটাও সত্য, অবশ্যই সত্য। আমি যদি বলি ছোটবেলাকার ভাই বোনের যে একটা ভালোবাসা স্মৃতি, সেগুলো কিন্তু বড় হয়ে আর থাকে না, ওটা কিন্তু একমাত্র যত্ন। ওই যত্নটা কমে যায় বলেই কিন্তু সেই ভাঙনটা সৃষ্টি হয়। যদিও আমি একটু অন্য ধাঁচে কথা বলছি, কিন্তু এটা বাস্তব। না না, এটাও হতেই পারে, এবং সেই আঙ্গিকে আরো কিছু কথা আসবে। তবে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আপনাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের কাছে এসে আড্ডা দিতেই পারেন। সবাইকে অতি দ্রুততার সাথে যুক্ত হয়ে যেতে হবে, কারণ শেষের দিকে কিন্তু অনেক আড্ডা হয় না। তো সেই ক্ষেত্রে এখনই সময়, দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট ইউ জয়েন রাইট নাও, এবং নিয়ে নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি অবশ্যই, এবং আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেখে ইতোমধ্যেই অনেক বন্ধুরা চলে আসার চেষ্টায় আছেন আমার বিশ্বাস, এবং খুব জলদি চলে আসতে হবে, কারণ শেষের দিকে আড্ডা একেবারে জড়সড় হয়ে যাবে। তার চেয়ে এই সময় থেকে যুক্ত হয়ে গেলেই কিন্তু
আড্ডাতে আরো বেশি ভালো লাগবে। একটা লেখালেখির মানুষও আসলে ভীষণ ক্রিয়েটিভিটির প্রমাণ দেয় না আমার বিশ্বাস। আমার খুব মাঝে মাঝে হিংসে হয় যারা লিখতে পারেন, যে কত ক্রিয়েটিভ তাদের মাইন্ড, যে তারা নিজেদের মতো করে নানান কিছু তৈরি করতে পারে, নিজেদের একটা আলাদা পুরো জগৎ আছে। যাকে আপু মাঝে মাঝে লেখালেখি করেন নাকি একদম সবসময় লেখালেখির সাথে যুক্ত আছেন? না, আমি সবসময় লেখালেখির সাথে না, মাঝে মাঝে লিখি। আর আমার 2টা বই পাবলিশড হয়েছে। একটা 2023-এ, ওটা হচ্ছে দ্য স্ক্রিমিং কৃষ্ণচূড়া, কবিতার বই, ইংরেজি। আর এবার বইমেলায় একটা বের হলো, সেটা হচ্ছে ওরা রোদ্দুর আনতে গিয়েছিল, সেটাও কবিতার বই, বাংলায় লেখা। বাহ, খুব সুন্দর সুন্দর দুটি বই। আমার স্ক্রিমিং কৃষ্ণচূড়া খুব খুব ইন্টারেস্টিং লাগলো বিষয়টা। কৃষ্ণচূড়া কেন চিৎকার করছে? আচ্ছা, এটা হচ্ছে মূলত প্রকৃতির একটা সিম্বল হিসেবে কৃষ্ণচূড়াকে নিয়ে আসা হয়েছে। তো ওটা বইয়ের ফার্স্ট কবিতাটাই ছিল দ্য স্ক্রিমিং কৃষ্ণচূড়া। ওখানে দেখানো হয়েছে যে একটা ডেভেলপার কোম্পানি একটা বিশাল বড় অনেক পুরনো একটা কৃষ্ণচূড়া গাছকে কেটে ফেলেছে ওখানে একটা হাই রাইজ বিল্ডিং করবে বলে। তো ওই কৃষ্ণচূড়াটা তার প্রেতাত্মাই বলা যায়, সে এসে তখন ওই বিল্ডিংটাকে জিজ্ঞেস করছে যে আমার এখানে তো কাঠবিড়ালি ছিল, আমার গায়ে লাফিয়ে বেড়াতো, তারপর এখানে পাখির বাসা ছিল, ওরা কোথায়, মানে এই লাইফগুলো কোথায়, এই জীবনগুলোকে কোথায় ফেলে তোমরা এখানে একটা কনক্রিটের একটা দালান করেছো। এটাই হচ্ছে মূল থিম। এবং কাব্যগ্রন্থটির বেশিরভাগ কবিতাতেই এই যে প্রকৃতির উপর মানুষের যে টর্চার, সেই বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। খুব চমৎকার একটা থিম। আমরা কি সেখান থেকে বা কোনো একটা কবিতা আপনার লেখা শুনতে পারি কিনা? আমার কাছে এখন আছে যে বাংলা যে বইটা বের হয়েছে ওখানের একটা কবিতা আছে, আমি ফোন থেকেই বলছি। সেটাও একই থিমের। আমাদের বাসার সামনে একটু রাস্তা বড় করবে দেখে অনেকগুলো গাছ, বড় বড় গাছ কেটে ফেলা হয়েছিল, অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে। তো সেটা আমার মধ্যে একটা ভীষণ খারাপ লাগা একটা অনুভূতি তৈরি করেছিল, সেখান থেকেই লেখা। কবিতাটার নাম হচ্ছে সব যাত্রা। আচ্ছা। সারি বেঁধে দাঁড়িয়ে থাকা তোমাদের যখন একে একে হত্যা করা হলো, পাখিদের আর্তনাদে ছেয়ে গেল শহর, কাঠবিড়ালিরা আতঙ্কে হারালো দিশা, সীসা আর অতি বেগুনি রশ্মির মিশ্রিত প্রলেপে শহরের রং হয়ে গেল ধূসর, ঘেমে উঠল যেন সে। গলিত লাভার মতো কালো পিচে বাঁধাই হলো, না, তোমাদের নামে গড়া কোনো মনুমেন্ট নয়, বাধাই হলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া তোমাদের বসত ভিটার মাটি। তোমাদের সব যাত্রায় অগণিত মানুষের ঢল নেমেছিল সেদিন। সে ঢল কোনো শোকের মিছিল নয়, নয় শেষ বিদায়ের। নিলামের উচ্চ মূল্যে তোমাদেরকে জয়ের প্রতিযোগিতা ছিল সেই ঢল। তোমাদের বিদায়ে কোথাও কেউ কাঁদেনি সেদিন, শুধু কেঁদেছিল একজন কবি। কারণ সব যাত্রায় প্রতিটি কফিনে তোমাদের সাথে শায়িত ছিল তার এক একটি কবিতা। বাহ, একটু খারাপও লাগলো আসলে। সেই কবিতা তো অবশ্যই আপনি এবং আপনার মনের অবস্থা আমি নিজেও আসলে শুনলাম যখন, এতগুলো গাছ কেটে ফেলা, এটা আসলেই মর্মান্তিক। সেই ক্ষেত্রে পর্ণা দিদি, আপনার কখনো কোনো জীবনের সময়ে কোনো কিছু পালতে হয়েছে বা গাছে আছে বা নিজস্ব কোনো পোষা প্রাণী আছে কিনা? না, সেরকম কোনো প্রাণী নেই, তবে প্রাণীর প্রতি অনেক ভালোবাসা রয়েছে। যখনই দেখি তখনই বেশ ভালো লাগে। আমার বাসাতে যখন সকাল হবে তখন পাখির কিচিরমিচিরে তখন আমার ঘুম ভাঙে। সারাক্ষণ পাখির কিচিরমিচির আওয়াজ হয়, বেশ ভালো লাগে। তো তখন আসলে অনেক কিছু মনে হয়ে যায়। শহরের নানা জায়গায় আসলে এই জায়গাগুলো কমে যাচ্ছে, তো সেই কারণে একটা এলাকায় যেখানে এখনো পাখির কিচিরমিচির শোনা যায়, এবং পাখি কিন্তু সেখানেই থাকে যেখানে প্রচুর গাছ আছে। হ্যাঁ, আমি যে বাসাটায় রয়েছে সেখানে প্রচুর গাছ রয়েছে এবং ঝিল রয়েছে, যার কারণে পাখিগুলো এসে কিচিরমিচির আওয়াজ করে। এবং তার সাথে বেশ মজার বিষয় হচ্ছে
তারা আমার বারান্দাতেই থাকে, মানে আমার আলাদা করে পালতে হয় না, তারা তাদের মতো করে এখানে থাকবে, থেকে আবার চলে যাবে, নিজের মতো করে নিরাপদ বোধ করে। পাখিরা আবার সবার বারান্দায় থাকে না কিন্তু আমি মানে মাঝে মাঝে একদম বিরক্ত হয়ে যাই যে সেই পাখিগুলো ঘরের ভিতরে এসে ওড়াউড়ি করে, তাই এরকম করে। হ্যাঁ, মানে অনেকে আমার বাসায় ইন্টারভিউ নিতে এসে দেখে অবাক হয়ে গেছে যে এই কেমন অবস্থা, এবং এমনও হয়েছে যে এসির ভেতরে বাসা বাঁধা শুরু করে দিয়েছে। ও বাবা! তাই আমার ওদেরকে ভীষণ মনে পড়ে যখন আমি বাইরে বেরোই, এবং সকালবেলা যেদিন আমি কিচিরমিচির শুনি না তখন আমি খুব মিস করি, তখন মনে হয় যে আসলে এটাই বোধহয় ভালোবাসা। হ্যাঁ তাই তো, কারণ পাখিরা তো এমনিতে বারান্দায় যদি দুটো পাখি থাকে, কেউ একজন আসলেই দেখা যায় উড়ে চলে যায়। হাজার হাজার পাখি, হাজার হাজার পাখি, হাজার হাজার পাখি, মানে বিভিন্ন রকমের পাখি। মানে নিম গাছ আছে, নিমের গাছ যেটাকে বলে, এবং বিভিন্ন ধরনের বড় বড় গাছগুলো আছে, সেগুলোর মধ্যে এসে এসে সেগুলো বাসা বাঁধবে এবং কিচিরমিচির করতেই থাকবে। মাঝে মাঝে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে দেয়, তখন রাগ হয়ে যায় যে এ কি অবস্থা। হ্যাঁ, যেমন আমি আমার বাড়িতে যখন পাখি ছিল তখন আমি ওদেরকে ঢেকে দিতাম যাতে ওরা না বোঝে যে সকাল হয়েছে, কিন্তু ঠিকই কোনো একটা কোণা দিয়ে যদি একটু আলো ঢুকবে অমনি ও জানে সকাল হয়ে গেছে, অমনি চিৎকার বুঝে যায়। হ্যাঁ, এবং উঠাবেই, আমাকে তো উঠাবেই। আপুরও কি এরকম পোষা প্রাণী বা পাখি কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা, বা ঘরে গাছপালা আছে? হ্যাঁ, আমি খুব বাগান করতে পছন্দ করি। আমার তো মানে ফ্ল্যাট বাড়ি, অ্যাপার্টমেন্টে, তো ওখানে খুব বেশি স্কোপ নাই বাগান করার, তারপরেও বারান্দার মধ্যে দুটো বারান্দা মিলে যতটুকু সম্ভব করি। এবং ওটা আমাকে ওই যেটা নিজের যত্ন বলতে যেটা বুঝাই যে মেন্টাল হেলথ, সেটা আমাকে খুব সাহায্য করে। যে কিছু ভালো না লাগলে আমি কিছুক্ষণ বারান্দায় গিয়ে বসলাম, গাছগুলোর দিকে তাকালাম, দেখলাম, এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। আর আরেকটা হচ্ছে ছোট একটা গামলায় কিছু পানি, কিছু পদ্ম ফুলের চাষ করছিলাম, চেষ্টা করছিলাম, যদিও হচ্ছে না। তো ওখানে কিছু মাছ আছে, সেই মাছগুলো একটা পুকুরের অনুভূতি দেয় আর কি আমাকে। মাছগুলো ঘুরতে থাকে পদ্ম ফুলের আশেপাশে। হ্যাঁ, তো অ্যাটাচমেন্ট বলতে ওই মাছগুলোর সাথে প্রতিদিন তাদেরকে খাওয়া দেয়া, তারপর হয়তো পানিটা পরিষ্কার করে দিতে হয়, এইসব আর কি। আমার পুরো মানসিক স্বাস্থ্য নির্ভর করে যে আমার ঘরের পোষা ওই যে মাছ বা পাখি, এই দুটোই আমার পালা হয়েছে, আমার এর থেকে বড় কোনো প্রাণী পালা হয়নি। তো তাদের যে অবস্থা সেটার উপর আমার পুরো মানসিক স্বাস্থ্য নির্ভর করতো, যে একজন অসুস্থ হয়েছে, আমি আর পরীক্ষা থাকলে দিতে যেতে পারবো না। আমার পাখি একজন দেখলাম যে সেন্সলেস হয়ে গেছে গরমের কারণে, তারপর ওকে উঠানো, আমি ওই দিন আমার এসএসসি পরীক্ষা, আমি আর দিতেই যেতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। দুজন বন্ধু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, সুরমা বেগম আপু আছে, জাফরিন খুকু আপু আছে। সুরমা আপু, আমি একটু জানতে চাই যে একদম ইফতার খেতে একেবারে কেমন লাগে তারপর পর আড্ডায় জয়েন করতে? আপু আসসালামু আলাইকুম, অতিথি আপুদেরকে শুভেচ্ছা। ইফতারির পর বসতে একটু ইয়ে লাগে, ক্লান্ত লাগে, তারপরও মিস করতে ইচ্ছা করে না। একদিন যদি মিস করি মনে হয় যে অনেক কিছুই বাদ পড়ে গেল, অনেক কিছুই জানতে পারলাম না, এরকম মনে হয়। তো এইবার হলো একটু জানতে চাই যে নিজের যত্নে আলাদা করে কি করেন? নিজের যত্ন আলাদা করে এগুলি খেয়াল আসলে ওইভাবে করা হয় না। নিজের যত্ন বলতে কি বলবো আপু, সারাদিন কাজ করবো, একটা থাকি, যত্ন আর করা হয় না, বুঝতে পেরেছি আমি। ওই তারপরও আমার আজকের উদ্দেশ্যটাই এটা যে নারীরা আসলে সবার যত্ন করেন, নারীদেরকে চেনাই হয় যে তারা বেশ যত্নশীল এবং বেশ মমতাময়ী, নারীদের পরিচয় এভাবেই করানো হয়। এবং আমাদের ভেতরে মনে হয় এটা বিল্ট ইন, কেউ শিখিয়ে দেয়নি, যত্ন আপনা থেকে আসতে থাকে। কিন্তু যেই মানুষটা সবার যত্ন করে সেই মানুষটা দিন শেষে নিজের যত্ন ভুলে যায়। জাফরিন খুকু আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এই অভ্যেস থেকে বেরোনোর জন্য কিছু করছেন কিনা? কারণ শুধুমাত্র যত্ন করতে করতে কিন্তু একসময় আপনি আর যত্ন করার মতো থাকবেন না, তাই না? টিভির সাউন্ডটা কমাতে হবে আপু। কেমন আছেন আপু? খুব ভালো, খুব ভালো আপু। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপু, বলেন। হ্যাঁ, শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা।
আপনি কথা বলুন। আমার নেটওয়ার্কে খুব প্রবলেম করছে কয়েকদিন যাবত, আমি জুমে বসতে চেয়েও বসতে পারতেছি না, খুব প্রবলেম করতেছে। আর সেই কারণেই অনেক বন্ধুকে পাচ্ছি না। হ্যাঁ, সেটাই বুঝতে পারছি আমি। আজকের বিষয় নিয়ে আপনি বলুন। টিভি স্ক্রিনের কথা শুনে আমি কথা বলতেছি। আচ্ছা আপু, যত্ন করার সময়টা তো আমরা আসলে পাই না, যারা কর্মজীবী মহিলা, সারাদিন অফিসে থাকা লাগে, সকালবেলা হয়তো গোসল করে ভিজা চলেই অফিসে চলে যেতে হয়, চুলটা আমরা যত্ন করতে পারি না, তো এসেই রান্নাঘরে ঢুকতে হয়। মানে আমাদের তো দুইটা ডিউটি, তো একটা হচ্ছে বেতন দিয়ে আর একটা হচ্ছে বেতন ছাড়া। তো আমাদের নিজের জন্য সময় বের করতে হয় রাতে ঘুমানোর আগে, তখন হয়তো নিজের একটু যত্ন করতে পারি, বা একটু চুলটা আঁচড়ালাম, একটু শরীরে একটু মুখে একটু কিছু দিলাম। আসলে আমরা যারা কর্মজীবী হলে অনেকেই দেখা যায় দিনের পুরো সময়টাই আমাদের অফিসের সময় দিতে হয়, নিজের যত্নটা কখন করব এইটা যখন চিন্তা করি তখন তো ততক্ষণে টায়ার্ড হয়ে যায়, ক্লান্তিতে তখন ঘুম চলে আসে। এই অবস্থা থেকে বেরোনোর কোনো পথ নেই, তো এই অবস্থায় চলছে। তারপরে ভালো আছি। ওই যে অভ্যেস হয়ে যাওয়ার মতো একটা বিষয়। অবশ্যই আপনি থাকুন আমাদের সাথে, টিভি স্ক্রিনও অন থাকুক, আপনিও আমাদেরকে দেখুন। একটা বিরতির সময় হয়ে গেছে, যারা ইতোমধ্যে যুক্ত হতে পারেননি চেষ্টা করছেন, এখনো আর হাতে অল্প একটু সময় আছে। সেই সময়টুকুর মধ্যেও যদি মনে হয় যে আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন, চেষ্টা করে যান, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় সবার সাথে কথা হবে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। যত্ন নেওয়া, যত্ন করা, এই আড্ডায় আজকে একদম শেষ প্রান্তেই চলে আসা হয়েছে। একদম ছোট ছোট করে হলেও সবার সাথে খানিকটা গল্প অবশ্যই হবে। আমাদের সাথে মমি সুফিয়ান আপু যুক্ত হয়ে গেছেন, যার সাথে আমরা একটু কথায় চলে আসি। যত্ন নিও আপু আজকের বিষয়, তো সেই ক্ষেত্রে পারিবারিকভাবে এই যে যত্ন নেয়ার বিষয়টা, এবং নারীরা দেখা যায় যে নিজেকে ভুলে পুরো পৃথিবীর যত্ন নিতে যান, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর, যে সম্পর্কের যত্ন। এই বিষয় নিয়ে আমরা নেক্সাস লেডিস ক্লাবে আরো অনেকবার কথা বলেছি। আজকে অন্য একটা কথা বলবো, যে সম্পর্কের যত্ন আসলেই একটা মারাত্মক জিনিস। যেমন সেদিন তোমার বিয়েতে রিসেপশনে আমরা যে অনেক প্লিজড হয়েছি, কারণ তোমার আন্তরিকতার কোনো অভাব ছিল না। তোমার ফাইন ভাইয়ার উপর আমরা অনেক কৃতজ্ঞ, কারণ তুমি ইচ্ছা করলে আমাদের দাওয়াত দিয়েছো, কথা নাও বলতে পারতে, কারণ তুমি কোণের সাথে ছিলে, নাও নামতে পারতে, আমাদের সঙ্গে বিহেভ ভালো নাও করতে পারতে, কিন্তু অনেক ভালো ছিল আমরা সবাই অনেক খুশি আপু এর জন্য। না না, আমি অবশ্যই আমার আশেপাশে সবাইকে চেয়েছি, এবং আপনারা এসেছেন এত দূর দূর থেকে, আমার সাথে মানুষ এসেছে। না না, সম্পর্কের যত্ন ভীষণ দরকার, এবং আমি যত্ন করতে ভালোবাসি, এবং যখন যত্ন করতে আমার মিস হয়ে যায়, আমি খুব সারাক্ষণ মনের ভেতর কষ্ট পেতে থাকি যে এটা ভুল হয়ে গেল, ওটা ভুল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যেমন আপনাদের কয়েকজনকে পেয়েছি, কিছু মানুষকে আমারই ডাকতে ভুল হয়ে গেছে, তো এখানে আমার নিজেরও মনে হয়েছে যে আমার যত্নের খানিকটা কমতি হয়েছে। তারপর আপু অনেক অনেক থ্যাংক ইউ। আজকে একটু আসি জাকিয়া আপুর কাছে, এসে একটু জানতে চাইছি, লেখালেখির সময় কি লেখালেখির উপরেও একটু যত্ন লাগে? লেখালেখির হাত, অভ্যেস, সব কিছুর উপরে কেমন ধরনের অভ্যেসটা আসলে করে রাখেন সেটা একটু শুনুন। অবশ্যই সেটাও তো একটা যত্নের বিষয়। তো যত্নের ক্ষেত্রে যদি বলি, যে প্রথমত আমাকে তো আসলে আমার চিন্তাগুলোকে ধরতে হয়, নিজের সাথে নিজের কথোপকথন করতে হয়। তো সেটার জন্য আমার যে বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে নির্জনতা। সেই নির্জনতাটা খুঁজে বের করাও একটা যত্ন, কোন সময়টাতে আমি আসলে একেবারেই আমাকে সময় দিতে পারবো। তো সেটা এক ধরনের। তারপর যখন আমি আমার চিন্তা ভাবনাগুলোকে লেখা আকারে প্রকাশ করতে যাই, তখন দেখা যায় যে শব্দ খুঁজে পাওয়া, মানে আমি যেই এক্সপ্রেশন দিতে চাচ্ছি, শব্দ হয়তো আমার যেটা আসছে সেটা আমার পছন্দ হচ্ছে না, তো সেই শব্দ বুনন, এই কাজটা করতে আমার কিছু সময় দরকার, সেখানেও নির্জনতা দরকার। এবং তারপরে যখন আমি একদম পুরোপুরি অলংকরণে যাই, বা লেখার এডিটিংয়ের কথা যেটা বলবো, সেখানেও আমাকে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে। প্রপার এক্সপ্রেশন, গ্রামার ভুল আছে কিনা, বানান ভুল আছে কিনা, সেগুলো দেখতে হচ্ছে। তো এই বিষয়গুলো পুরোটাই কিন্তু আসলে যত্ন। আমি একটা বানান ভুল রেখে কিন্তু আমি পারবো না ওইটার কমপ্লিট করতে, আমার লেখাটা তখন
তখন কমপ্লিট হবে না। একেবারেই তাই, খুব সুন্দর একটা লেখাও নষ্ট হয়ে যায় যখন একটা বানান ভুল দেখছি বা সঠিক শব্দটা সেখানে বসানো হচ্ছে না। এবং যে কোনো গানের কথা, কবিতার কথা, যে গানগুলো চিরঞ্জীব হয়ে পুরো ভুবন জয় করে রেখে দিয়েছে, প্রত্যেকটা গানেরই শব্দ চয়ন এতটাই অসাধারণ যে সেই শব্দগুলোই গানটাকে এতকাল ধরে বাঁচিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে যারা লিখছেন তাদের এই দায়িত্ববোধটুকু আসলে ভীষণ দরকার। বইমেলায় আমি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বলতে চাই যে অনেকেই এমন লেখক দাবি করেন যারা কিনা লেখার ক্ষেত্রে অতটা সময় দেন না, তারা শব্দ বুননে চয়নে অতটা সময় দেন না, তবুও বই পাবলিশড হচ্ছে। সেই কোয়ালিটি কন্ট্রোলটা এখন অনেকটাই কমে এসেছে। তো সেই ক্ষেত্রে লেখকদের এই দায়িত্ববোধটা এখনো আছে জেনে আমার ভালো লাগছে যে এখনো কিছু বই খুঁজে পড়লে হয়তো ভালো ভালো বই পাবো। সেই ক্ষেত্রে আমি অবশ্যই পর্ণা দিদির কাছেও আসতে চাই। এবং এখন তো শেষের দিকে চলে এসেছি, তো একটু এখনকার ব্যস্ততা এবং সামনে কি কি কাজ আসছে সেটা নিয়ে একটু শুনে নিই। ব্যস্ততা তো রয়েছে, সামনে ঈদ আছে, সেই ঈদকে ঘিরে অনেক কিছুর প্ল্যান চলছে এবং অনেক ইন্টারভিউ রয়েছে। ঈদটা হলো ব্যস্ততম সময় না? একদম তাই, আর আমাদের শিল্পীদের জন্য তো অবশ্যই। একেবারে হ্যাঁ, তো আমার সামনে বেশ কটি গান আসছে ওপার বাংলার শিল্পীদের সঙ্গে, শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ, জাভেদ আলী এবং নচিকেতা দা, এবং খুব দারুণ দারুণ গানগুলো এবং তাদের খুব পছন্দের গানগুলো নিয়েই সাজানো হয়েছে। তাদের এখন চিন্তা করছি যে তাদের পছন্দের মতো একটা ভিডিও যদি করতে পারি বা কিভাবে কি করা যায় সেটার প্ল্যানিং চলছে। আশা করি খুব জলদি সেটার বন্দোবস্ত হবে। তবে যে গানগুলো শুনিনি, এরকম কোনো গান কি এখানে একটু ছোট করে দেয়া যায়? সেটা সারপ্রাইজ থাকবে না? ঠিক আছে, তাহলে অন্য একটা গান শুনি যেহেতু শেষ পর্যায়ে আছি আমরা। আজকে কেন যেন খুব নজরুল গীতি গাইতে ইচ্ছে করছে, নজরুলের খুব মনে পড়ছে তাকে। ঠিক আছে, নজরুলের সবকিছু মনে পড়ছে। আমরাও নজরুল গীতি ভীষণ ভালোবাসি আসলে। গাইছি। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি মেঘ, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি মেঘ, পরদেশি মেঘ। সে দেশে যবে বাদল ঝরে, কাঁদিও আমার পরদেশি মেঘ, পরদেশি মেঘ। ও বাহ, কি সুন্দর। আমার এমনি তো মানে হাই পিচড কণ্ঠ বেশ একটু ট্রিকি, কিন্তু এটাকেই ব্যালেন্স করে এত মিষ্টি শোনানো, এটা অভ্যেসের একটা ব্যাপার, যত্নের ব্যাপার। গলার উপর গানের প্রতি যত্ন না থাকলে আসলে এত মেনটেনেন্স হয় না। আরেকজন বন্ধু চলে এসেছে, ফারহানা নার্গিস আপুজ, তিনিও যেহেতু এসেছেন তার কাছে একটু এসে আমি জানতে চাই যে যত্ন নেয়া, সেই ক্ষেত্রে অনেকে অনেক আঙ্গিকে বলেছে, সম্পর্কের যত্ন নিয়ে আপনার কাছে শুনি যে সম্পর্কের যত্ন আসলে কিভাবে নিতে হয় সেটা একটু আপনার কাছে জেনে নেই। নার্গিস আপু, নার্গিস আপু আনমিউট করবেন, আনমিউট করে আমাদেরকে শোনান। আপু আনমিউট হয়নি, আনমিউট না করে বললে কি লাভ আছে বলেন, এবার বলেন। আসসালামু আলাইকুম। গলা অবস্থা এখনো ভালো হয় না, এখনো গরম পানি খাচ্ছি। তারপরে বলি, সম্পর্কটা এমন একটা জিনিস খুব কঠিন, এটা ধরে রাখা যায় না, অনেক কষ্ট করতে হয়, মানে খুব অল্পতেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এটাকে ধরে রাখা, এটাকে অর্জন করা, এটার গভীরতায় যাওয়া, এটা স্পর্শ করা যে কতটুকু, কত অনুভূতিপ্রবণ একটা জিনিস। এটা শুধু যে সম্পর্কেই তো মানে রাখতে চায়, যে ধরতে চায়, যে নিতে চায়, সেই শুধু এই উপলব্ধিটা করতে পারবে। এটাকে মানে কোনো দাঁড়িপাল্লা বা কোনো কিছু দিয়ে মেপে কিভাবে প্রকাশ করানোর মতো কিছু না। এটা খুবই একটা সেন্সিটিভ, একটা খুবই একটা নিজের একটা ব্যাপার। হ্যাঁ,
এটাই আর কি আমি বলবো। আর গলার একটু যত্ন নেবেন, শুধু সম্পর্কের যত্ন, পরিবারের মানুষের যত্ন নিলেই হবে না, গলাটা তো ঠিক হতে হবে। তো অবশ্যই অবশ্যই গতকাল আমাদের নিউট্রিশনিস্টরা এসে আপনাকে বেশ কিছু সাজেশন দিয়েছে, সেগুলো মেনটেন করে আপনি অবশ্যই যত্ন নিয়ে সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসেন আরেকবার। একদম শেষের দিকে আছি, জাকি আপুর কাছে এসে যেটা জানতে চাই সেটা হলো সামনের দিনে কি কি পরিকল্পনা, হাতে কি কি রকমের কাজ আছে বা নতুন কোনো কাজের পরিকল্পনা আছে কিনা? কিছু লেখা আছে, এখনো শেষ হয়নি, লিখছি সেগুলো। এবং আমি আসলে লেখালেখি করতে গেলে প্রচুর পড়ি, হ্যাঁ, প্রচুর রেফারেন্স ইউজ করি, পড়াশোনা করতে হয়। একটা সময় মনে হয় যে না এখন লিখবো না, আমার এই বিষয়টার উপর আরও অনেক বেশি জানা দরকার, না জেনে আমি লিখবো না। তো এগুলো নিয়েই এখন ব্যস্ত আছি, হয়তো সামনে সেগুলোকে বই আকারে পাবলিশ করার চিন্তা ভাবনা আছে, এটাই। আচ্ছা, বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে পর্ণা দিদির তো কাজের ব্যস্ততা শুনলাম, তবে কোনো এক্সপেরিমেন্টাল কোনো কিছুর প্ল্যানিং হয় কিনা, যে আমি নিজেকে দিয়ে এই ধাঁচের কাজ করাতে চাই, বা আমার এই ধরনের একটা স্বপ্ন কোনো একটা কাজ বাকি আছে করা? আমি বলবো যে আমি রিসেন্টলি একটি মুভিতে গান করেছি, প্লেব্যাক। একটি শিল্পীর তো প্লেব্যাক করা হচ্ছে তার স্বপ্ন, আমি বলবো। তো আমারও কিন্তু ছোটবেলা থেকে বেশ একটা স্বপ্ন ছিল। এইভাবে আমি বলবো যে মুক্তিযুদ্ধ নিয়ে এই মুভিটি করা হয়েছে, 7ই মার্চের ভাষণ নিয়ে, নাম হচ্ছে রেডিও, অনন্য মামুন পরিচালিত। এবং মুভিটিতে রিয়াজ ভাইয়া আছেন এবং মম আছেন। তো যেহেতু খুবই পছন্দের দুজন মানুষ, রিয়াজ ভাইয়া তো অনেক ছোটবেলা থেকে ওনাকে দেখে আসছে মুভিগুলো, সেটি একটি ব্যাপার রয়েছে। এবং ছোটবেলায় যখন মুক্তিযুদ্ধ নিয়ে পড়তাম এবং বাবা মায়ের কাছ থেকে যখন গল্প শুনতাম, তখন মনে হতো কি যে যদি আমি সেই মুক্তিযুদ্ধের সময় আমি থাকতাম তাহলে আমি কি করতাম, আমি কি তাদেরকে একটু সাহায্য করতাম না? খুব একটা ইচ্ছে থাকতো যে আমি যদি তখন থাকতাম আমিও কিছু একটা করতাম। স্বাধীন বাংলা বেতারে তো গিয়ে অবশ্যই কিছু গাইতেন। সেটা তো হ্যাঁ, এখনো যখন গাই তখন খুব মনে পড়ে। তো সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি যখনই কোনো সুযোগ পাবো গান করার, সেখানে যেন আমি মুক্তিযুদ্ধর গান দিয়ে আমি শুরু করতে পারি এবং দেশের জন্য তখন আমি মনে করব যে কিছু করেছি। বাহ, চমৎকার। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার একটা আড্ডা হলো আজকে, একেবারে ইতি টানছি। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জুমের বন্ধুরাও যারা হাজারো টেকনিক্যাল সমস্যা, ইফতারের পরে নানান রকম ক্লান্তি, সব কিছুকে কাটিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই এখানে। আবারও আগামী দিন নতুন কোনো বিষয়ে আরও অনেক আড্ডা হবে। আজকের মতো বিদায়।